আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? অনেকদিন পরে তো হচ্ছে দেখা। কই দেখা তো না, শোনা। ভালো আছো না? স্যার বুঝি নাই। স্যার কালকে থেকে পড়তে যাব। কোথায়? আমার বাসায়? হ্যাঁ স্যার, আর কে আসবে? অহনা আসবে। আচ্ছা ঠিক আছে। স্বর্ণালীও আসবে। স্বর্ণালী আর ইয়া ফোন দেবো এদের। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ক্লাস শুরু করে দিই। বাকিরা মনে হয় আসবে না, না আসলে সমস্যা নেই। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, আজকে হচ্ছে আমরা ফিনান্সিয়াল ব্যাংকিং এর যে আমাদের ঝুঁকি এবং অনিশ্চয়তা আছে সে অধ্যায়ে আহ, তৃতীয় অংশ নিয়ে তোমাদেরকে স্বাগত। আহ, নিহা না? আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফিনান্সিয়াল ব্যাংকিং এর আহ, চতুর্থ অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আচ্ছা, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি নদীর মানে পাড়ে বিল্ডিং এবং হচ্ছে খেয়াঘাট নৌকা আছে। যত সম্ভব পণ্যের আনা নেওয়ার কথা, সুবিধার কথা চিন্তা করে পণ্যের আনা নেওয়ার কথা চিন্তা করে কি হচ্ছে, সুবিধার কথা চিন্তা করে এখানে ভবন নির্মাণ করা হয়েছে। এটা সম্পূর্ণ ঝুঁকিযুক্ত। যদি বর্ষাকালে সমুদ্রের বা নদীর পানি জোয়ার বৃদ্ধি পায়, নদী ভাঙন হয়, তাহলে এই ভবনগুলো বিলীন হয়ে যেতে পারে। তারপরে কিছু দিক দিয়ে ছাতার একটা দোকান, যেখানে হচ্ছে কি উনি একটা পণ্য নিয়ে ব্যবসা করছেন, এটাও ঝুঁকিযুক্ত। যদি হচ্ছে বা ঝুঁকিপূর্ণ বলতে পারি আমরা। যদি এখানে কি হচ্ছে অধিক বৃষ্টিপাত না হয়, তাহলে কি হচ্ছে ব্যবসায় অধিক মুনাফা হবে না, এবং হচ্ছে বিনিয়োগের অর্থ ফেরত আসবে। তারপরে আমরা তৃতীয় যে ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি নানান রকমের পণ্যের মণিহারি নিয়ে, মণিহারি পণ্য নিয়ে বা মণিহারি দ্রব্য নিয়ে কি হচ্ছে এখানে পসরা সাজিয়ে বসে আছেন দোকানদার। একাধিক মানে পণ্য আছে, অনেকগুলো আইটেম। তাহলে এখানে পণ্যের বৈচিত্র্যায়ন করা হয়েছে। তারপর চতুর্থ ছবি দেখতে পাচ্ছি কি একটা প্রাইস বন্ডের ছবি, যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা প্রাইস বন্ড। এটা হচ্ছে কি সুদ মুক্ত জাতীয় প্রাইস বন্ড। তাহলে এখানে কি হচ্ছে ইসলামী শরিয়া আইন অনুসরণ করা হয়েছে। এখানে কোনো সুদ নাই, শুধুমাত্র অর্থের বর্তমান মূল্য বা বিহিত মূল্যটাই রাখা হয়েছে। এখানে কোনো মুদ্রাস্ফীতি বা ওই ধরনের কোনো কিছু চিন্তা করা হয় নাই। অনুমত শর্ত ছিল যে এখানে দেশি মুদ্রাস্ফীতি ঠিক থাকবে, মুদ্রার মান ঠিক থাকবে। আচ্ছা, সেটা অন্য জিনিস। তবে এটা হচ্ছে কি ঝুঁকি মুক্ত, এবং হচ্ছে কি আছে এটা, এটার প্রত্যাশিত মূল্য এবং প্রকৃত মূল্য দুটো হচ্ছে 100 টাকা। আচ্ছা, তাহলে আমরা যেটা এখান থেকে জানতে পারলাম, একটা হচ্ছে কি ঝুঁকি বহুল আর একটা হচ্ছে ঝুঁকি মুক্ত বা ঝুঁকিযুক্ত বা ঝুঁকিবিহীন। তো আজকে আপনারা যেটা শিখবেন এই পার্ট থেকে, আজকে আপনাদের শেষ ক্লাস এই অধ্যায়ে। তারপর আমরা নতুন অধ্যায়ে যাব। ঝুঁকির তাৎপর্য বিশ্লেষণ করতে পারবেন, যদি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আবার একটু আলোচনা করব। তারপর হচ্ছে ঝুঁকি মুক্ত আয় এবং ঝুঁকি বহুল আয়ের মধ্যে পার্থক্য করতে পারবেন, যে কোনটা ঝুঁকিযুক্ত আর কোনটা ঝুঁকি মুক্ত। তারপর হচ্ছে কি ঝুঁকি এবং অনিশ্চয়তা পরিমাপ করতে পারবেন, এটা আপনাদের গাণিতিক অংশ আজকে থেকে শুরু। তারপরে কি আছেন ব্যবসায়িক ঝুঁকি চিহ্নিত করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, একাধিক প্রকল্পের মধ্যে থেকে যেটা সঠিক সেটা আপনারা গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে আমাদের পার্ট। এবার আমরা বিগত ক্লাসগুলোর ইয়ে নিয়ে আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যাশা হচ্ছে কি আমরা অনেক মুনাফা অর্জন করার চেষ্টা করছি, আমাদের প্রত্যাশিত মুনাফার পরিমাণ বেশি দেখাচ্ছে, কিন্তু সে অনুযায়ী আমাদের প্রাপ্তিটা অনেক কম। তাহলে এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধান, এটাই হচ্ছে ঝুঁকি। আমরা আরেকটু ভালো করে বলতে পারি, যদি এরকম হয় যে আমাদের প্রাপ্তি কম কিন্তু প্রত্যাশা বেশি, সরি, প্রত্যাশা কম কিন্তু প্রাপ্তি বেশি, সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের ঝুঁকি সৃষ্টি হবে। তাহলে আমরা মূল কথা বলতে পারি যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধানটুকু অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, সেটাই হচ্ছে ঝুঁকি।
আর যদি প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে মানে আমাদের যে চাওয়া আছে বা মুনাফা, এটা যদি আমরা টাকার অঙ্কে মূল্যায়ন করতে না পারি, সেটা হচ্ছে কি অনিশ্চয়তা। তাহলে হচ্ছে মানে যেটাকে আমরা টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবো না, বিশাল ক্ষতি। যেমন একজন ব্যবসায়ী ম্যানেজার মৃত্যু হয়েছে, তাহলে এতে ব্যবসায় কিন্তু অনেক ক্ষতি হয়েছে, কারণ তিনি অনেক কিছু জানতেন ব্যবসায়ের খুঁটিনাটি, আহ একবারে কর্মী থেকে শুরু করে সমস্ত কিছু তার নখদর্পণে ছিল। কিন্তু তার এই ক্ষতি আমরা অন্য কোনো ম্যানেজার দিয়ে পূরণ করতে পারবো না, এবং কি লাগবে, সময় লাগবে। তো এই ক্ষতিকে আমরা যেহেতু অর্থের অঙ্ক মূল্যায়ন করতে পারবো না, এটা হচ্ছে অনিশ্চয়। তাহলে এখন আমরা ঝুঁকির উৎসগুলো জানি। ঝুঁকির উৎসকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে কি বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ। ব্যবসায়িককারীদের দৃষ্টিকোণ হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হচ্ছে কি আর্থিক ঝুঁকি। এখন বলি, ব্যবসায়িক ঝুঁকিটা হচ্ছে কি যখন প্রতিষ্ঠানের চলমান যে খরচগুলো আছে, সেগুলো যদি কি হচ্ছে আশানুরূপ বিক্রয় না হয়, তাহলে এই খরচগুলো সে সরবরাহ করতে পারে না বা বেয়ার করতে পারে না, তখন এই ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে চলমান যে খরচগুলো আছে, এগুলোর মেটাতে অক্ষমতা থেকে হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হবে। আর আর্থিক ঝুঁকি হচ্ছে যখন ব্যবসায়িক প্রয়োজনে আমরা বাহিরের পক্ষ থেকে অর্থ ধার করব, তখন হচ্ছে আমাদের কি হচ্ছে আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে। অনুরূপভাবে বিনিয়োগকারী যারা প্রতিষ্ঠানে কি হচ্ছে ব্যবসার সাথে সরাসরি যুক্ত না থেকে অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করে, তাদের হচ্ছে বিনিয়োগকারী বলবো। তো তাদের হচ্ছে ঝুঁকি হচ্ছে সুদের হারের ঝুঁকি। তারা প্রত্যাশা করে যে তাদের সুদটা একটা নিয়মতান্ত্রিক ভাবে আসবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এটা সম্ভব হয় না, সুদটা পাওয়া যায় না সঠিক সময়, বা তারা সঠিক সুদের হার জানতে পারে না, সেটা হচ্ছে সুদের হারের ঝুঁকি। আরেকটা হচ্ছে তারল্য ঝুঁকি। প্রত্যেক বিনিয়োগকারী চায় তার বিনিয়োগকৃত অর্থটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত পেতে বা তাৎক্ষণিক ফেরত পেতে। এই ক্ষেত্রে বিশেষ করে আমরা বলতে পারি শেয়ারের ক্ষেত্রে সম্ভব। আমাদের বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে কি আছে, শেয়ার মার্কেট আছে, স্টক এক্সচেঞ্জ কমিশন আছে। তার মাধ্যমে কি হচ্ছে শেয়ারে যদিও ভাঙা যায়, কিন্তু আপনি বাংলাদেশে যে বন্ড ডিবেঞ্চার আছে বা অন্যান্য যে ইয়াগুলো আছে, বন্ড গুলো আছে, সেগুলো কি আপনি তাৎক্ষণিক কিন্তু বিনিয়োগ করতে মানে ভাঙাইতে পারবেন না, বিনিয়োগগুলোকে ভাঙাইতে পারবেন। তাহলে কি হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আরেকবার করি। এবার আসেন চলমান খরচ। চলমান খরচগুলো একটু জেনে নেই। সেটা হচ্ছে কি কর্মচারীদের বেতন, শ্রমিকের মজুরি, ঘর ভাড়া, কাঁচামাল ক্রয়, বিদ্যুৎ খরচ, বীমা খরচ, মনিহারি, বিজ্ঞাপন, অফিস খরচ, এই সমস্ত খরচগুলোকে আমরা চলমান খরচ বলি। আর এই চলমান খরচগুলো যখন আমরা বহন করতে অক্ষম হব, তখনই আমাদের ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হবে। অর্থাৎ এই জন্য আমাদের কি করতে হবে, বিক্রয় বৃদ্ধি করতে হবে। যত উপায় হোক আমাদের অবলম্বন করে বিক্রয়কে বৃদ্ধি করে দিতে হবে। তারপরে আসি এটা প্রতিকারের উপায়গুলো কি, বিক্রয় বৃদ্ধি করতে হবে। এক নম্বর কথা হচ্ছে বিক্রয় বৃদ্ধি করতে হবে। উৎপাদন খরচকে যত কমানো যায়, মানে কম খরচে অধিক উৎপাদন করতে হবে। একবারে মানে রুট লেভেল থেকে পণ্যটা কি করতে হবে, সংগ্রহ করতে হবে। এরপর কি আছে, অতিরিক্ত যে স্থায়ী খরচগুলো আছে, সেই স্থায়ী খরচগুলোকে কমাইতে হবে। খরচ মূলত তিন প্রকার, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা একটা ভেরিয়েবল কস্ট, আর একটা হচ্ছে সেমি ভেরিয়েবল। ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে, ফিক্সড কস্ট গুলো মানে স্থায়ী খরচগুলোকে যেভাবে হোক কমাইতে হবে বা হ্রাস করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে মূলধন। মূলধন উপায়ের ক্ষেত্রে সংগ্রহের বিভিন্ন উপায় আছে, নিজস্ব আছে, আত্মীয় স্বজনের কাছে ধার আছে, তারপরে কি আছে এছাড়া বাহ্যিক বিভিন্ন পক্ষ আছে, যেমন ব্যাংক আছে, তারপরে কি আছে বিশেষায়িত এনজিও আছে, তারপরে কি আছে গ্রাম্য মহাজন আছে। তাহলে বাহিরের পক্ষ থেকে, বন্ধু বান্ধব ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া আপনি বাহিরের কোনো পক্ষ থেকে যখন ঋণ নেবেন বা মূলধন সংগ্রহের ব্যবস্থা করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সুদ দিতে হবে। তাহলে সুদটা হচ্ছে ম্যান্ডেটরি। যখন বাহিরের পক্ষ থেকে আপনি সুদ অর্থের সংস্থা করবেন, তাকে অবশ্যই সুদ দিতে হবে। বিনিয়োগের বেলা আলাদা, বিনিয়োগ হলে সে পার্টনার বা অংশীদার হবে। কিন্তু আপনি যখন বাহিরের কোনো পক্ষ থেকে অর্থ বা মূলধন সংগ্রহ করবেন, তখন আপনাকে অবশ্যই সুদ দিতে হবে। আর এই সুদটা যদি আপনি সময় মতো পরিশোধ করতে অক্ষম হন, তাহলেই আপনার কি হচ্ছে আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে। অর্থাৎ আপনার আয়ের একটা অংশ কি হচ্ছে এই মূলধনের সুদ খাতে ব্যয় হয়ে যাবে। তারপর কি প্রতিকার কি হচ্ছে, প্রতিকার হচ্ছে কি বহিস্থ উৎসকে পরিহার করতে হবে এবং আভ্যন্তরীণ উৎসের ব্যবস্থা করতে হবে। তারপর এখন আমরা দেখবো ঝুঁকির তাৎপর্যতা। ঝুঁকির তাৎপর্যের অনেকগুলো কারণের মধ্যে প্রথমত হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য কি হচ্ছে ঝুঁকির অর্থবহ বা তাৎপর্যপূর্ণ। তারপর হচ্ছে কি পরিকল্পনা প্রণয়ন করতে হয় ব্যবসায়ের অনেক ক্ষেত্রে, সেই পরিকল্পনার জন্য ঝুঁকি বিশ্লেষণ করতে হয়। তারপর হচ্ছে কি অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, ঝুঁকিকে ব্যবস্থা করতে হবে, তাৎপর্য করতে হবে, মূল্যায়ন করতে হবে। তারপর বাজার বিশ্লেষণ করতে হবে, যে বাজারে কোন পণ্যটা এখন চলমান আছে, এর সাথে কোন বৈশিষ্ট্য যোগ করলে হচ্ছে আমাদের পণ্যটা আরো বেশি গ্রাহকের প্রতি আকৃষ্ট করতে পারবে,
তারপর হচ্ছে আর নতুন কি পণ্য বাজারে চাহিদা আছে, ভোক্তাদের রুচি কিরকম, হ্যাঁ, বা কোন পণ্যের কোনো ত্রুটি আছে কিনা, বা আমাদের যে বিভিন্ন প্রতিযোগী আছে পণ্যের, সে প্রতিযোগীরা তাদের পণ্যের কি কি বৈশিষ্ট্য অবলম্বন করে, সেগুলো আমাদেরকে বাজার বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণ করে ঝুঁকিকে মূল্যায়ন করতে হবে। সেক্ষেত্রে ঝুঁকি কি হচ্ছে মূল্যায়ন করা বাধ্যতামূলক। তারপর পণ্যের বৈচিত্র্যায়ন। পণ্যের বৈচিত্র্য হচ্ছে কি একটি পণ্যের উপর নির্ভর না থেকে একাধিক পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করা। এক্ষেত্রে একটা পণ্য বিক্রি না হলে অন্য পণ্য ঠিকই বিক্রি হবে, এতে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে এগুলো সবই গত ক্লাসের আলোচনা ছিল, আরেকবার একটু আলোচনা করছি। এবার আমরা আমাদের আজকের পার্ট এখান থেকে শুরু। ব্যবসা, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলুন দেখি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলুন। এই যে গত ক্লাস, না স্যার। ঠিক আছে, যেহেতু নাই আমরা তাহলে পরবর্তীতে যাই। তুমি যে টিভি দেখো তোমার, আচ্ছা। তারপর আসে ঝুঁকি এবং অনিশ্চয়তা পরিমাপ। ব্যবসা একটু দাঁড়াও, হ্যাঁ আসো বাবু, আসো বাবু, দিও আসো, দিও আসো, হ্যাঁ দাও দিও আসো, বাবুটা আসো, হ্যাঁ দাদা দাদা দাদা, ইয়েস, আচ্ছা এই দেখো তুমি ক্লাস নিয়ে আসো, নিয়ে ওই যে ওখানে লাভ দেওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা দুঃখিত একটু। তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য হচ্ছে ঝুঁকি পরিমাপ করা অত্যাবশ্যকীয়। অবশ্যই আপনাকে ঝুঁকি পরিমাপ করতে হবে। আর প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে বিচ্যুতি হয়, এই বিচ্যুতি থেকে কি হচ্ছে ঝুঁকির সৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে কি হচ্ছে, তাহলে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে বিচ্যুতি বা বেশি কম, সেটা হচ্ছে কি যত বেশি ঝুঁকি তত বাড়বে, আর বিচ্যুতি বা ব্যবধান যত কমবে তত ঝুঁকি কমবে। অর্থাৎ যদি ব্যবধান বেশি হয় তাহলে বিচ্যুতি বেশি হবে এবং ঝুঁকির পরিমাণ বেশি হবে। ব্যবধান যদি কম হয় তাহলে কি হচ্ছে আপনার বিচ্যুতি কম হবে এবং হচ্ছে ব্যবসায়িক ঝুঁকিও কম হবে। অর্থাৎ আপনি যা চাইছেন প্রকৃতপক্ষে যা পাইছেন এর মধ্যে যে ব্যবধান, সেটা হচ্ছে ঝুঁকি। আর এটাকে অবশ্যই কি করতে হবে, টাকার অঙ্কে মূল্যায়ন করতে হবে। তারপরে হচ্ছে ঝুঁকির পরিমাপে কিছু বিভিন্ন পদ্ধতি আছে। প্রয়োজন বা অবস্থা ভেদে বিভিন্ন রকম পদ্ধতি প্রয়োগ করা হয়। আর এই পর্যায়ে আমরা কিছু ঝুঁকির পরিমাপের একটা আদর্শ বিচ্যুতি নির্ণয় দেখব, আপনাদেরকে আমি দেখাবো। আদর্শ বিচ্যুতি জিনিসটা কি? আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীত অর্জনের কিছু অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যেমন ঝুঁকি পরিমাপ করা যায়, তেমনি ভবিষ্যতের প্রত্যাশিত আয়ের ঝুঁকিও পরিমাপ করা যায়। আর এই আদর্শ বিচ্যুতি হচ্ছে কি একটি পরিসংখ্যানিক পদ্ধতি, স্ট্যাটিস্টিক, ঠিক আছে, সিস্টেম। এখন আমরা এই অঙ্কটা দেখব। এই অধ্যায়ের সমস্ত অঙ্কে একই নিয়ম, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। আপনাকে যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি সূত্র হচ্ছে রুট ওভার স্যামুশন আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা এখানে তো বলাই আছে। তারপরে এখন আমরা একটা মানে অঙ্ক অনুশীলন করব। আপনাদের পরীক্ষায় এরকম একটা জিনিস দেওয়া থাকবে, দেওয়া থাকার পরে এর পুরোটা ফিগার থাকবে। এটা এখন আপনার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, হ্যাঁ, আয়তলেখ অথবা আপনার হচ্ছে কি আপনার বর্গাকৃতি, যে কোনো একভাবে দেওয়া থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এই ফিগারগুলো আপনি পাবেন, বছরের সংখ্যা দেওয়া থাকবে অথবা বলবে 1 থেকে 5 বছর, হ্যাঁ। আর আয়ের হারগুলো এভাবে স্পষ্ট করে আপনাদেরকে দেওয়া হবে। আপনাদেরকে যেটা করতে হবে এটাকে এইভাবে ঘর করে দিবেন, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে করবেন। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের এই আয়ের হারগুলোকে যোগ করা। যেটা মাইনাস থাকবে সেটা আগে মাইনাস দিবেন, যেটা প্লাস থাকবে সেটা প্লাস দিবেনই। তারপরে কি করবেন, যত বছর থাকবে আপনাদের অঙ্কের সেই বছর দ্বারা ভাগ করবেন। আমাদের এই অঙ্কে দেওয়া আছে কত, 5 বছর, 2007 থেকে 11 পর্যন্ত হচ্ছে 5 বছর। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করলে প্রতি বছরে আমাদের গড়ে 13% করে মুনাফা অর্জন হয়েছে। যদি আমরা টোটালি কি হচ্ছে 2009 সালে আমাদের কি হচ্ছে লস হয়েছে -5, আমাদের কি হচ্ছে ক্ষতি হয়েছে। তারপর 2008 সালে আমাদের 5% কি হচ্ছে লাভ করতে পেরেছি, কিন্তু 2011 সালে এসে 30% লাভ করেছি। তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের গড় কত। তাহলে আমাদের এই অঙ্কে কতটুকু আসছে, গড় আসছে 13%। তারপরে আমরা যেটা করব, গড় থেকে ব্যবধান করব। তাহলে কি হচ্ছে, আপনি চোখ বন্ধ করে হয় এই জিনিসটা আগে লিখে ফেলবেন অথবা 13 টাকা আগে লিখবেন, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই জিনিসটা যেহেতু আমাদের প্রশ্নে আছে, আমরা এইটাকে এই আয়ের হারটাকে দুইবার লিখব। যখন লিখবো তখন দুইবার লিখে বলবো। তারপর কি হচ্ছে এই 13 কে সবগুলো বছর থেকে বিয়োগ করব। এখন দেখেন যে ক্ষেত্রে মাইনাস থাকবে, যেমন এই যে 2009 সালে মাইনাস আছে, তাহলে কি হচ্ছে -5 ছিল, সে থেকে আর -13 বাদ দিবে।
তাহলে হচ্ছে -18 হচ্ছে। তাহলে আপনি ঋণাত্মক হচ্ছে কত, মোট ঋণাত্মক হচ্ছে -18। তাহলে এটা হচ্ছে কি মাইনাস মানে আপনি ক্যালকুলেটরে প্লাস করবেন কিন্তু চিহ্নটা অবশ্যই ঋণাত্মক বা মাইনাসের চিহ্ন রাখবেন। তারপর বাকিগুলো আপনারা আশা করি পাবেন। যদি ছোট সংখ্যা আগে থাকে তাহলে মাইনাস হবে, বড় সংখ্যা আগে থাকলে প্লাস হবে। এরপর কি কাজ আপনার, এরপরে কাজটা হচ্ছে এই যে ব্যবধান বেড়েছে, গড় থেকে যে ব্যবধান আসছে সেটাকে আপনি স্কয়ার করবেন বা বর্গ করবেন। আর আপনারা সকলে জানেন যে মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যাবে। আমরা বীজগণিতে জেনেছি মাইনাসে মাইনাসে প্লাস হয়। সেক্ষেত্রে মাইনাস কোনো ফ্যাক্ট না, আপনি চোখ বন্ধ করে সবগুলা প্লাস চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে? যেমন ৭ ৭ ৪৯, ৮ ৮ ৬৪, ১৮ ১৮ ৩২৪, তারপর হচ্ছে ২ ২ গুণে ৪ আর ১৭ ১৭ ২৮৯। এরপরে কাজটা হচ্ছে আপনাকে এই ব্যবধানের বর্গগুলোকে যোগ করা। তাহলে আপনি কি করবেন? ব্যবধানের বর্গের যোগফল নির্ণয়। আপনারা যত বছর থাকবে তার থেকে ৩ টা বছর বেশি গড় করবেন। উপরেরটা একটা রাখবেন বড় আর নিচের ২ টা বড় রাখবেন। আর মাঝখানেরগুলো আপনারা আ হাফ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দিলেও হবে। ঠিক আছে? একটা স্কেলের যে অংশ আছে ক্ষুদ্রতম 0.5 করে দিলেও হবে। তারপর ব্যবধানের বর্গের যোগফল করবেন। সবগুলো অবশ্যই পজিটিভ আসবে, কোনো নেগেটিভ অ্যান্সার আসবে না। তো কত আসলো এখানে ৪৯, ৬৪, ৩২৪, ৪ তারপর হচ্ছে কত আসলে ২৮৯। এগুলো যোগ করলে আমাদের মোট যোগফল হচ্ছে কত ৭৩০। এখন আমরা যেটা করব সূত্র লিখব। এই হচ্ছে আমাদের সূত্র। এখানে আমরা ভাগ দিয়েছি ৫ দিয়ে, যত বছর থাকবে তার অত বছর দিয়ে। কিন্তু ব্যবধানের বর্গকে ভাগ দেব যত বছর থাকবে তার থেকে ১ বছর কম দিয়ে ভাগ দেব। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি ব্যবধানের বর্গের যোগফল ডিভাইডেড বাই n-1। এই n-1 হচ্ছে নাম্বার অফ ইয়ার আর -1 মানে হচ্ছে ১ বছর কম। তাহলে ৪ দিয়ে ভাগ দিলে আসতেছে কত ১৮২.৫ বা ১৮২.৫ আসছে। এখন আমরা যেটা করব আমরা লিখব আদর্শ বিচ্যুতি রুট ওভার, ওই যে রুট ওভার ছিল আমাদের সূত্রে সেই রুট ওভার দেখব। তারপর ক্যালকুলেটরে যা আসবে সেটা লিখব, লেখার পরে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেব। কারণটা কি এই পার্সেন্টেজটা হচ্ছে এই যে আমরা আয়ের হার কে কি করছি শতাংশ হারে প্রকাশ করেছি। এইজন্য আমাদের এই পার্সেন্টেজটা হচ্ছে এখানে আসবে 13.৫ এ আসবে। এখন বলেন এটা বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে একটু বলেন। কারো কোনো সমস্যা আছে? নাই। না স্যার। এতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে এবার আমাকে একটা অঙ্ক করে দেন তো আপনারা। দেখি কে কতটুকু পারেন। ৫ মিনিট সময় দেব। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন সিদ্ধান্ত নীতি। আপনাকে তো একটা প্রকল্প দেবে না, একাধিক প্রকল্প দিবে ২ টা বা ৩ টা ক্ষেত্র বিশেষে। তবে ২ টা আসে আপনাদের অঙ্কে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনারা যখন প্রয়োগ করবেন, ব্যবসায়িক লাইনে যাবেন তখন আপনাদেরকে ৩ টা অঙ্ক বা ৪ টা বা ৫ টা করতে হবে। তো আমরা পরীক্ষা যেহেতু ২ টা আমাদের দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে সেটা আমরা কিভাবে কোনটাকে গ্রহণ করব। সেটা হচ্ছে কি সাধারণত আদর্শ বিচ্যুতির বড় মানে হচ্ছে অধিক ঝুঁকি আর আদর্শ বিচ্যুতির ছোট মানে কম ঝুঁকি। আর সমান আয়টা যদি হচ্ছে কি সমান হয়, ২ টা প্রকল্পে যদি সমান হয় তাহলে হচ্ছে বেশি যে ঝুঁকি থাকবে, হ্যাঁ, বেশি ঝুঁকিটাকে আমরা প্রত্যাখ্যান করব আর কম ঝুঁকিটাকে গ্রহণযোগ্য করব। তাহলে এখানে বলছে কি সমান আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য। আর যদি কি হচ্ছে ২ টা প্রকল্পের মধ্যে ঝুঁকি কি হচ্ছে সমান থাকে তাহলে যেটার মধ্যে লাভ বেশি হবে সেটা গ্রহণযোগ্য। এইটা হচ্ছে সিদ্ধান্ত নীতি। যেমন আমাদের ৩য় অধ্যায়ে আমরা যেটা অঙ্ক করতাম সেটা ছিল কি দেব কম নেব বেশি। আর এই অঙ্কে হচ্ছে কি যদি আপনার ঝুঁকি সমান থাকে তাইলে মানে ঝুঁকি সমান থাকে তাহলে যেটার মধ্যে লাভ বেশি সেটা গ্রহণ করবেন। আর আপনার আয় সমান থাকলে যেটা কম ঝুঁকি সেটা গ্রহণ করবেন। এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত নীতি। এটাকে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এই লাইনটা। তাইলে আপনি কি করতে পারবেন? কোন অঙ্কে করার ক্ষেত্রে যখন আপনাকে সিদ্ধান্ত চাওয়া হবে তখন এই সিদ্ধান্তটা আপনি দিতে পারবেন। এখন আপনারা একটু আমাকে এই অঙ্কটা করে দেন। সেটা হচ্ছে কি মিস্টার সাফওয়ান ৫ বছর পূর্বে দোয়েল নামে একটি প্রকল্পে অর্থায়ন করেন। প্রকল্পটি থেকে গত ৫ বছরের প্রাপ্ত আয়ের হার নিম্নরূপ। এটা এসেছিল সকল বোর্ড ২০১৮ ৩ নম্বরে আছে। প্রথম বছরে হচ্ছে দেখেন আপনাদের অঙ্কটা কিভাবে আসছে, যে এইভাবে আসছে। হরিজন্টাল আসছে। আসছে কত বছরে একে 10%, দ্বিতীয় বছরে হচ্ছে 10%, তৃতীয় বছরে 14%, চতুর্থ বছরে 16% এবং পঞ্চম বছরে হচ্ছে কত 20%। এখন আপনাদের করণীয় হচ্ছে কি এখানে আরেকটু লেজ লাগাই দিচ্ছি। সেটা বলছে মিস্টার সাফওয়ান পঞ্চম বছরে 18% আশা করছিল কিন্তু পাইছে কত 20% পাইছে। ওনার প্রত্যাশা ছিল 18% আর ওনার অর্জন হয়েছে 20%। এখন আপনাকে করণীয় হচ্ছে আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি বলেন দেখি, কোন ধরনের পদ্ধতি কে বলতে পারবে? আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি? একটু আগে আলোচনা করেছিলাম। একটু আনমিউট করে প্রশ্ন উত্তর দিবেন। ক্লাস অর্ধেক ঝুঁকি নির্ণয়ের। হ্যাঁ, ঝুঁকি আদর্শ ভিত্তিতে কোন ধরনের পদ্ধতি? পদ্ধতিটা কি?
ঝুঁকিতে নির্ণয় করবো, এটা কোন পদ্ধতি অবলম্বন করে আমরা ঝুঁকি নির্ণয়? আচ্ছা মনে নাই, আমি বলে দিচ্ছি। আদর্শ বিচ্যুতি হচ্ছে কি একটি পরিসংখ্যানিক পদ্ধতি বা স্ট্যাটিস্টিক সিস্টেম। তারপর কি হচ্ছে দায় পরিশোধের অক্ষমতা থেকে ঝুঁকিটি ব্যাখ্যা করে। তাহলে দায় পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকি সৃষ্টি হয় কে বলতে পারবেন? এনিওয়ান বলেন দেখি। আচ্ছা হাজিরাটা দিয়ে দিই আগে, যেহেতু আপনারা কষ্ট করে আসছেন, হাজিরা না দিলে নয়। আজকে হচ্ছে 3 তারিখ, 1 তারিখ আমাদের কোনো ক্লাস ছিল না, মে দিবসের বন্ধ ছিল। আপনারা অনেকে ক্লাস করছেন, অনেক স্যার ম্যাডাম, আমি করি নাই, আমি ভুলে ঘুমে মেরে দিয়েছি। আচ্ছা তাহিনা, তাহিনা হচ্ছে আজকে প্রেজেন্ট, ওকে। তারপর হচ্ছে কি আছে অহনা, তারপর হচ্ছে 11 দিলাম, তারপর হচ্ছে কি আখিমণি, তারপরে আছেন মুন, তারপর হচ্ছে নিহা, তারপর আছে নুসরাত জাহান, রুল 19 টেস্ট লাগাইছি, নুসরাত জাহান মিম। মিম তোমার রোল নম্বর 17। এই মিম তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার মোবাইল নাম্বারটা স্কুলে নাই, মোবাইল নাম্বারটা আমার ইমোতে পাঠিয়ে দিও, ঠিক আছে? তোমার সাথে যোগাযোগ করতে পারছি না আমি, তোমার মোবাইল নাম্বারটা ব্ল্যাঙ্ক, আমার কাছে ব্ল্যাঙ্ক করে আছে, আমি তোমাকে খুঁজতেছি অনেকদিন ধরে। তোমার মোবাইল নাম্বারটা আমাকে একটু দিয়ে দিও, আর যারা পরিচিত আছে ওকে একটু জানাই দিবেন। মিম কি শুনতে পাচ্ছ? রোল 19 কিন্তু আমার কাছে 17। আচ্ছা তারপরে কি আছে স্বপ্না, স্বপ্না ভালো আছো? অনেকদিন পরে ক্লাস করতে আসছো। স্যার আমি যখন আসি তখন আপনি থাকেন না। হাই হাই কয় কি সর্বনাশ করেছে। তোমার আব্বুর সাথে কথা হয়েছিল ওই দিন, বলছিল কবে? অনেক আগে, অনেক আগে তোমার আব্বুর সাথে ফোন দিয়েছিলাম, ওই যে সিদ্ধান্ত। আর তোমাদের আরেকটা মেসেজ আসছে, এটা দেখছিলে তোমরা? জি তোমাদের ওই স্যার যে, দেখি। আচ্ছা আমি ওই যে ইমোতে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা এখন তাহলে আমরা এই অঙ্কটা করবো, আশা করি আপনাদের অনেক অঙ্ক করা শেষ অনেকের। তাহলে আমরা একটু দেখে নেই। আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। তারপর হচ্ছে দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকি হচ্ছে কি আর্থিক ঝুঁকি। বাহ্যিক উৎস থেকে ঋণ গ্রহণ করলে কি হচ্ছে সুদ দিতে হয়, আর সুদ পরিশোধ করা বাধ্যতামূলক। তাহলে আরো কিছু বাড়াই লিখবেন আপনারা, আমি শুধু অল্প কিছু লিখলাম। এখন আসি আমাদের মিস্টার সাপ্পনের দোয়েল প্রকল্পটি আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে ঘর করতে হবে। তো ঘরটা হচ্ছে কি বছর, আয়ের পার্সেন্টেজ, ঘর থেকে ব্যবধান, আর হচ্ছে ব্যবধানের বর্গ। ঘরে কি হচ্ছে কলাম হয়ে 4টা কলাম হবে। আচ্ছা তারপরে আমাদের যে বছরগুলো দেওয়া আছে, আমাদের যেহেতু আপনারা চাইলে সাল উল্লেখ করতে পারেন, অথবা যেহেতু সাল নাই আপনারা বছর দেন, প্রথম বছর, দ্বিতীয় বছর, পঞ্চম বছর। তো যেটা দেওয়া আছে আয়ের পার্সেন্টেজটা ভাবে থাকবে। তারপর যোগফল করব 10 10 14 16 20, তো যোগফল আসছে কত 70। তারপর হচ্ছে আয়ের হার, তাহলে গড় আয় কত আসছে? 70 কে 5 দিয়ে ভাগ করলে 14 আসতেছে। তাহলে এখন আমরা 14 থেকে বিয়োগ করবো, অথবা আয়ের থেকে 14 বিয়োগ করবো। তো আমরা লিখে ফেলি, যেহেতু আমাদের এটা সহজ লিখতে, 10 10 আমরা লিখে ফেললাম, সেখান থেকে 14 14 বাদ দিলাম। তাহলে প্রথম বছরে -4, দ্বিতীয় বছরে -4, তৃতীয় বছরে একবারে প্রত্যাশা এবং প্রাপ্তি 0, মানে 14 14, মানে আমাদের ব্যবধান নাই। তারপর চতুর্থ বছরে হচ্ছে 16 থেকে 14 বাদ দিলে 2, আর পঞ্চম বছরে হচ্ছে 20 থেকে 14 বাদ দিলে হচ্ছে 16। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি এই যে পার্সেন্টেজ গুলো, ব্যবধান গুলো বড় করবো। 4 4 16 মাইনাস আছে প্লাস, 4 4 16 মাইনাস আছে প্লাস, তারপর জিরোর উপরে বর্গ করলে সেটা জিরোই হবে। 2 2 4 6 6 36। তাহলে আমরা এখন কি করবো? ব্যবধানের বর্গের যোগফল নির্ণয় করবো। তাহলে আমাদের যোগফল কত? 16 16 0 4 36 এর যোগফল হচ্ছে 72। এখন 72 কে আমরা ভাগ দেবো কত দিয়ে? n-1 দ্বারা, মানে হচ্ছে আমাদের মোট বছর হচ্ছে 5, সেখান থেকে 1 বছর বাদ দিলে 4। তাহলে আমরা কি করবো? 4 দিয়ে ভাগ দেবো। তাহলে আসছে কত? 18 আসতেছে। এখন আমাদের আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে কি? আদর্শ রুট ওভার যে ব্যবধানের এই যে গড় আসবে, গড়কে আমরা রুট করব। আমাদের উত্তর আসতেছে কত? 4.24%। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি। আশা করি অনেকের সাথে মিল হয়েছে। যাদের সাথে মিল হয়েছে তাদেরকে ধন্যবাদ, আর যারা করো নাই তাদেরকে আরো ডাবল ধন্যবাদ। ঠিক আছে? স্যার, হ্যাঁ স্যার বলো। স্যার আপনার নাম্বার আমার কাছে নাই। হাই হাই, আপনি আমার নাম্বার পান নাই? আচ্ছা এই নাম্বারটা উঠাই নেন, আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি।
নাম্বারটা দেখতে পাচ্ছেন নাকি অন্ধকার দেখতে পাচ্ছেন, কোনটা? এই যে আমার নাম্বার, কোনটাই পারতেছি। এই যে এটা আমার নাম্বার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাম্বারটা লেখা শেষ। হ্যাঁ ওকে, তাহলে আমরা আমাদের পাঠে চলে যাই। আচ্ছা, এতটুকু এই অঙ্কটা তো বুঝতে কারো সমস্যা হয় না, কোনো সমস্যা আছে কারো? এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কি? নাই। আচ্ছা, আমরা এখন মূল্যায়নে ফিরে যাই। আর আছে কত মিনিট? 4 মিনিট আছে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের নিকট, ঝুঁকি কি? কে বলতে পারবেন? এনিওয়ান? ঝুঁকি জিনিসটা কি? প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধান, যেটাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, সেটাকে ঝুঁকি বলে। আর্থিক ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়? তাহলে বাহিরের পক্ষ থেকে বা বাহ্যিক উৎস থেকে অর্থ সংস্থান করলে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। তারপর প্রশ্ন হচ্ছে, কোন আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল? সেটা হচ্ছে, এটা ঢাকা বোর্ড 2019 এসেছে, এটা হচ্ছে কি সাধারণ শেয়ার হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিবহুল। তারপর হচ্ছে কি ঝুঁকিমুক্ত আয় কি? ঝুঁকিমুক্ত, যেটার মধ্যে কোনো ঝুঁকি থাকে না, এটা রাজশাহী বোর্ড 2019 এসেছে। ঝুঁকিমুক্ত আয় হচ্ছে কি, যেটা প্রত্যাশা এবং প্রাপ্তি সমান থাকবে, সেটা হচ্ছে ঝুঁকিমুক্ত। আর প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কি বলবো আমরা? অনিশ্চয়তা বলবো। তাহলে একটু মিলাই নেই কি লিখছি আর কি বলছি। তাহলে যে সকল বিনিয়োগের প্রকৃত আয় সবসময় প্রত্যাশিত আয়ের সমান থাকে, সেটা হচ্ছে কি আমার ঝুঁকিমুক্ত আয়। আর প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলা হয়। এখন আপনাদের বাড়ির কাজটা একটু লিখে নেন। বাড়ির কাজ হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর 3 নম্বর অঙ্কটা। এই হচ্ছে অঙ্ক। জনাব আলম একজন সুশিক্ষিত সফল বিনিয়োগকারী। তিনি সবসময় নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করেন। তিনি ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে সবসময় ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেন। আবার পণ্যের বাজার চাহিদা সম্পর্কে বিচার বিশ্লেষণ করেন, একাধিক পণ্য বাজারে ছাড়েন। এইভাবে তিনি ঝুঁকি মোকাবেলা করতে সফল হয়েছেন। আলম সাহেবের তিস্তা প্রকল্পের গত 5 বছরের অর্জিত মুনাফার হার দেওয়া আছে 12, 14, 8, 7 এবং 6%। এখন আপনাদের নিকট প্রশ্ন হচ্ছে বোর্ডের, কোন আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল, সেটা আমরা একটু আলোচনা করছি। সেটা হচ্ছে কি শেয়ার। তারপর দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকি হচ্ছে কোন ঝুঁকি? সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি, আপনি ব্যাখ্যা করবেন। আর তিস্তা প্রকল্পের আদর্শ ভিত্তিতে নির্ণয় করবেন সাফওয়ান প্রকল্পের মতো করে। আর মিস্টার আলম কি কি প্রকল্প পদক্ষেপ অবলম্বন করছেন, সেগুলো একটু আপনারা নিজের মতো করে বিচার বিশ্লেষণ করবেন, ঝুঁকি তাৎপর্যগুলো একটা উল্লেখ করবেন। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন দেখি। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার আবার একটু দেখাবেন কোনটা স্যার? অঙ্কটা? এসডব্লিউটা। আচ্ছা হ্যাঁ, দেখি। এই যে স্যার, এটা ঢাকা বোর্ড 2019। আর কারো যদি বোর্ড প্রশ্নের প্রয়োজন হয় আমাকে নক দিন, আমি আপনাকে মেসেজ করে দিয়ে দেবো, ঠিক আছে? আমাকে নক দিন। বোর্ড প্রশ্নগুলো ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর বোর্ড প্রশ্নগুলো আমার কাছে পিডিএফ আছে, আপনি চাইলে আমার কাছে নিতে পারেন। মুন স্ক্রিনশট দিয়েছো? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, যারা কষ্ট করে বসে আছেন। আচ্ছা, এরপরে আমরা তারপরে অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এসডব্লিউ গুলো ইমোতে পাঠাই দিই। সকলের সুস্বাস্থ্য স্যার কামনা করছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।